আমরা কথা বলছি এই মুহূর্তে টুডে স্টোরির পর্দায় সেই অসাধারণ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। কেমন আছেন? ভালো আছি বিপ্লব, আর তোমার সঙ্গে আড্ডা মারতে আরো মনটা ভালো হয়ে যায়, মানে একটু মনটা কচি হয়ে যায়। এবার একটু আমরা ঘুরে আসি অনেক দূর একটা দেশে, হ্যাঁ সিঙ্গাপুর। তো সেখানে ভাস্বরদা গেছিলেন এবং সেখানে পরিবারের মানুষদের সঙ্গে থেকেছেন কিছুদিন। তো ভাস্বরদা, সিঙ্গাপুর কি কি তুমি দেখলে এবং যেটা দেখে তোমার মনে হলো ওয়াও? আসলে দেখো, জন্মভূমি তো জন্মভূমি হয়, সে যেমনই হোক না কেন, মায়ের দেওয়া ছেঁড়া কথা, হ্যাঁ সবসময় প্রিয়, সবসময় ভালো লাগে। কিন্তু সিঙ্গাপুর এমন একটা দেশ, বেসিক্যালি সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ, একটা আইল্যান্ড, কিন্তু অনেক উন্নত। অনেক উন্নত মানে তাদের গভর্নমেন্ট বলো, তাদের লোকজন, তাদের ডিসিপ্লিন, সবকিছুই শিক্ষণীয় আমার মনে হলো। গিয়ে আমি আগে কখনো যাইনি সিঙ্গাপুর, ফার্স্ট টাইম গেলাম। আর এই যে তুমি বলছো না যে কোনটা দেখে ওয়াও মনে হলো, অনেক কিছু দেখে মনে হলো, ইনফ্যাক্ট গোটা কান্ট্রিটা দেখি ওয়াও মনে হলো। তো বেসিক্যালি যখন তুমি মাঝে মাঝে ঘুরতে বেরোতে, তো তুমি কি কি এক্সপ্লোর করতে ওখানে গিয়ে? তুমি যেহেতু লেখো, তো লেখাটা তোমার এখন বর্তমানে তোমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট। তো সিঙ্গাপুরকে নিয়ে ভবিষ্যতে কিছু লেখার প্ল্যান তখনই কি বুনতে শুরু করেছো? অফকোর্স, আমি যখন থেকে গেছি এবং প্রথম ছবিটা পোস্ট করেছি, তখন থেকে সোশ্যাল মিডিয়ায় লোকজন লিখতে শুরু করেছে যে দাদা তাহলে কি নতুন গল্প পাচ্ছি। তা আমি বললাম যে হ্যাঁ, এসেছি যখন তখন তো রসদ নিয়েই ফিরবো। তা আমি কি করলাম, দেখো আমি ফিরে এসেছি, সিঙ্গাপুর নিয়ে কবে লিখবো আমি জানি না, কিন্তু রাস্তার নাম ধাম ইত্যাদি আমি সব নোট করে রেখেছি এবং ভুলে যাতে না যায় সেজন্য ভিডিও বানিয়ে রেখেছি যে কোন রাস্তা কোথায় গিয়ে উঠছে, কি মল, সেই মলের নাম কি, বা মেট্রো সার্ভিস, সব কিছু গোটাটা লিখবো। আর আমার ইচ্ছে আছে একটা থ্রিলার লেখা সিঙ্গাপুরের ওপর, তবে একটু সময় লাগবে। কোনো একটা কিছু তোমাকে সবচেয়ে বেশি রকম ভাবে হিট করে যে আমার শহর কলকাতায় এটা যদি হতে পারতো সেটা খুব ভালো হতো? হ্যাঁ বিপ্লব, এটা খুব খাঁটি কথা বলেছো। আমার যেটা প্রথমেই মনে হলো, যেটা আমার লন্ডন গিয়েও মনে হয়েছিল, সিঙ্গাপুর গিয়েও একই কথা মনে হলো, দেখলাম ট্রাফিক সিস্টেম এখানকার যেরকম করতে করতে লোকের রাস্তা পেরিয়ে যায়, ওখানে ওরকম কোনো ব্যাপার নেই। ওখানে দরকার হয় না, বিকজ ওখানে প্রত্যেকটা সিগন্যালের মুখে যেখানে জেব্রা ক্রসিং আছে, সেখানে একটা করে ওই তোমার স্ট্যান্ড থাকে, একটা বাটন থাকে, সেই বাটন প্রেস করতে হয়, গাড়ি দাঁড়িয়ে যায়, লোকে নিশ্চিন্তে ক্রস করে। বা একটা পয়েন্টের পরে গাড়ি এমনিই দাঁড়িয়ে যায়, মানে ওরকম হয় না যে গাড়ি এসেই যাচ্ছে এরকম হয় না। আরেকটা জিনিস যেটা আমার রিমার্কেবল লাগলো, যে বাইরে সব দেশেই হয়, সেটা হচ্ছে যে কোথাও কোনো হর্ন বাজানো নেই, দেয়ার ইজ নো হংকিং। কেউ হর্ন বাজায় না, গাড়ি কিন্তু চলেছে গাড়ির মতন। এবং আমি ওখানে ট্রাফিকও ফেস করেছি, সবই করেছি, কিন্তু হর্ন মেরে যাচ্ছি, পেছন থেকে তাড়াহুড়ো করছি, বা কেউ ওভারটেক করছে, কোনো গল্প নেই ওভারটেকিং এর। তার কারণ আমি জিজ্ঞেস করলাম যে কেন এটা কেন হয় না। সিসি ক্যামেরা এমনভাবে বসানো আর ওদের সিস্টেমটা এতটাই ডেভেলপড, কোথাও তুমি রাস্তায় কোনো পুলিশ দেখতে পারবে না, কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু কেউ যদি এতটুকু ল ভায়োলেট করে সঙ্গে সঙ্গে ফাইন। এই শহরে গিয়ে বাঙালি খাবারের খোঁজ না নতুন কোনো খাবারের অন্বেষণ করলে? হ্যাঁ একদম একদম, মানে সিঙ্গাপুরে যেটা সব থেকে আমার ভালো লেগেছে যে সিঙ্গাপুরিয়ান ফুড এবং ইন্দোনেশিয়ান ফুড। মানে আমি তোমাকে বলছি, ওখানে একটা জায়গা আছে, ওটা হচ্ছে তোমার মারিনা বে হোটেল, ওর 57th ফ্লোরে আমি উঠেছিলাম। তো পুরোটা জাহাজের ডেকের মতো, সেখান থেকে সিঙ্গাপুর পুরোটা দেখা যায়, আর পেছন দিকে সমুদ্র দেখা যায়। সমুদ্র তো উল্টো পাড় আমরা কখনো দেখতে পাই না, তো হঠাৎ দেখছি যে সমুদ্রের উল্টো পাড় দেখা যাচ্ছে এবং সেখানে বেশ কিছু বাড়ি ঘর বিল্ডিং। তা আমি বললাম যে ওইটা কি, বলে ইন্দোনেশিয়া, ভীষণ কাছে, মানে একদম হাত বাড়ালেই বন্ধু টাইপের। যার জন্য সিঙ্গাপুরে ইন্দোনেশিয়ান ফুডের প্রচন্ড চল আছে। তো ওখানকার সিঙ্গাপুরে যেটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে স্ট্রিট ফুড। সেটা তোমার চিকেন হতে পারে, পর্ক হতে পারে, ল্যাম্ব হতে পারে, বিফ ছিল, বাট বিফ তো খাই না। তো ইন্দোনেশিয়ান ফুডও তাই এরকমই হয়, রাইস, ভেজিটেবল, চিকেন, পর্কের একটা মিশ্রণ। তো এইটা খুব ইউনিক, এবং তুমি যেরকম চাইবে ওরা সেরকম রান্না করে দেবে। মানে তুমি যদি বলো যে স্পাইস দিও না, তুমি যদি বলো স্পাইস দাও, সেই মতন রান্না করে দেবে ওরা। এখানে কি কি দেখবার মতন জায়গা আছে যেটা আমাদের দর্শকরা যখন পুজোর সময় যদি তারা সিঙ্গাপুর ডেস্টিনেশন করে তারা দেখতে পারবে? এবং বাঙালিরা একটু তো খোঁজে শর্টকাট ওয়ে এবং শর্টকাট পকেটও ফ্রেন্ডলি কিছু খাবার দাবার, কোথায় পাওয়া যায়? প্রথমে খাবার দাবারটা সেরে ফেলি, কারণ ওটাতে বেশি ইন্টারেস্ট সবাই। সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে থ্রু আউট স্ট্রিট ফুড, আমি তো বললাম, অ্যাভেলেবল আছে। এছাড়া সিঙ্গাপুর শহরের ভেতরে একটা জায়গা আছে লিটল ইন্ডিয়া। লিটল ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে তোমার তামিল খাবার থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান এবং পাপড়ি চাট, ভেলপুরি থেকে শুরু করে, আমাদের বাঙালি, আমি সেটাই বলতে চাইছি, শুরু করে বাংলাদেশি স্টল প্রচুর আছে, প্রচুর। এবং সেখানে দোকানে প্রত্যেকটা সাইনবোর্ড বাংলায় লেখা,
এবং ওখানে তুমি যে কোনো সাইন বোর্ডে সিঙ্গাপুর ম্যান্ডারিন ভাষার পরে দেখবে তামিল ভাষায় লেখা আছে। এতটাই আধিপত্য তাদের ওখানে, যার জন্য সিঙ্গাপুরে সাউথ ইন্ডিয়ান খাবার প্রচুর পাওয়া যায়। আর হচ্ছে দেখার বিষয়, দেখার প্রচুর কিছু আছে। আমি যেরকম বলছি, ধরো একটা বললাম যে মারিনা বে হোটেলটা, যেটার মাথা থেকে উঠে দেখা যায়, ওই হোটেল থেকে বেরিয়ে সামান্য একটু হেঁটে গেলে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। নদীর পাশে বাগান বানানো। বাগানটা হচ্ছে কিরকম, গোটাটাই তোমার কভার করা বাগান এবং 4 তলা সমান। তুমি এরকম র্যাম্প আছে, র্যাম্পে করে করে উপরে উঠতে পারো, লিফটও আছে। এবং সেই বাগানের ভেতর কৃত্রিম ওয়াটারফল এবং তার সঙ্গে ক্লাউড করা আছে। মানে যে আমরা হাঁটছি না, গায়ে মেঘ লাগছে, ওটার নামই হচ্ছে ক্লাউড ফরেস্ট। সেন্টোসা আইল্যান্ড যদি তুমি যাও, সেন্টোসা আইল্যান্ডে গিয়ে সেখানে তুমি ইউনিভার্সাল স্টুডিও দেখতে পাবে, যেটা বিখ্যাত ব্যাপার, মানে আমেরিকার কপি এখানে ওরা বানিয়েছে। আর একটা দেখতে পাবে যে সি অ্যাকোয়ারিয়াম। সি অ্যাকোয়ারিয়ামটাও ভীষণ অন্যরকম। মানে ধরো এই ঘরটা দেওয়াল থেকে, সিলিং থেকে আবার দেওয়াল অব্দি গোটাটা হচ্ছে অ্যাকোয়ারিয়াম। সেটা ধরো টোটাল আমাদের শুধু সি অ্যাকোয়ারিয়ামটা দেখতে সময় লাগলো বোধহয় 2.5 ঘন্টা। মানে এত ভেতরে কি দেখার কিছু আছে। তো সেন্টোসা আইল্যান্ড কখনোই একদিনে কমপ্লিট হয় না, ওটা 2 দিন লাগে। তো সিঙ্গাপুরে এরকম অনেক কিছু দেখার আছে, অনেক কিছু। শহরটাই তো দেখার মতন আছে। তবে ওখানে একটা জিনিস আমরা যেটা দেখলাম যে সমুদ্র আছে, কিন্তু সমুদ্রে নেমে স্নান ইত্যাদি সেসব খুব একটা করা যায় না। আমরা শহর কলকাতায় একটা ঐতিহ্যকে কিছুদিন পরে হয়তো দেখতে পাবো না, এটা আমার মনে খুব দুঃখ। সেটা হলো কলকাতার ঐতিহ্য ট্রাম, যেটা তুমিও নিজে চড়েছো। সেই ট্রাম নিয়ে যদি 2-4টে কথা বলো। অবশ্যই। আমি তো ছোটবেলা, আমি এখন বহুদিন ট্রাম চড়িনি, মানে আমি বলতেই পারবো না লাস্ট কবে ট্রাম চড়েছি। হ্যাঁ, একবার চড়েছিলাম একটা ছবি শুটিং এ, অনেক বছর আগে। ট্রামে করে আমি স্কুল থেকে যাতায়াত করতাম মায়ের সঙ্গে। ইচ অ্যান্ড এভরি ডে মা আমাকে ট্রামে করে নিয়ে আসতো, সাউথ পয়েন্টে পড়তাম, সেখান থেকে বাড়ি আসতাম ট্রামে। তখন ট্রাম একটা জীবনের অঙ্গ ছিল। এখন ট্রাম হয়ে গেছে ফেলনা। হ্যাঁ, ট্রামে কে চড়বে, স্লো। সত্যি তো তাই, আমাদের জীবন এত ফাস্ট হয়ে গেছে না, যে ট্রামের গতি অসম্ভব স্লো হয়ে গেছে। তুমি দেখবে একটা ট্রাম যখন তোমার পাশ দিয়ে যাচ্ছে, গুটি কত লোক ভেতরে বসে থাকে। আমি ট্রামে করে অফিসেও গেছি, চড়তাম, তখন ট্রামে পা রাখার জায়গা থাকতো না, লোকে ঝুলতো ট্রামে। সেরকম দৃশ্য কি দেখা যায়? দেখা যায় না। তা আমার যেটা মনে হয় জানো তো, যদি একটু কেউ এটাকে নিয়ে ভাবে না, ট্রামটাকে নিয়ে অনেক কিছু করা যায়। যদি মনে হয় যে নিচ থেকে ট্রাম গেলে অসুবিধা হচ্ছে, তাহলে মনোরেলের মতন ট্রামকে ঝুলিয়ে দেওয়া হোক। একবার আমার মনে আছে কলকাতায় কথা হয়েছিল যে ট্রামকে ওপর দিয়ে নিয়ে যাওয়ার, আমাদের ছোটবেলায় একবার হয়েছিল এরকম কথা। সেটা করলে আমার মনে হয় লোক উপকৃত হবে এবং খানিকটা মেট্রো হালকা হবে। আগামীতে আবার ভাস্বরদার সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, অনেক কথা হবে। আর শুটিং থেকে যখনই একটু বিরতি পাওয়া যাবে, তখন আবার আপনাদের সামনে ভাস্বর চট্টোপাধ্যায়কে নিয়ে আসবো। আজকে এখানেই ইতি টানছি এবং আগামীতে আবার দেখা হবে। নমস্কার।